হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? অনেকদিন পরে আবার আসলাম আপনাদেরকে ক্লাসে। লেট আস স্টার্ট। এই মূলধনী সম্পদের একটা চেঞ্জ আসছে এবার। মূলধনী পরিসম্পদ অর্থ যে কোনো কোনো করদাতা কর্তৃক ধারণকৃত যে কোনো প্রকৃতি বা ধরনের সম্পত্তি। আমরা একটা ক্লাস করছিলাম আপনাদেরকে, একটা ক্লাস নিছিলাম আমরা। আগের ক্লাসে ডেফিনিশনটা শুরু করছিলাম, আমাদের ডেফিনিশনটা পড়ানো শেষ হয় নাই। সুতরাং আমরা যে পর্যন্ত এসে থামছিলাম সেখান থেকে শুরু করলাম। যদিও মনে হয় 1 মাস পরে ক্লাস শুরু করলাম, এখানে ঈদের বন্ধ ছিল, কিছু আদার বিজনেস ছিল, এই কারণে নিতে পারিনি এই ক্লাস। ঠিক আছে। এখন এই মূলধনী পরিসম্পদ এই বছরের ফাইন্যান্স অর্ডিন্যান্সে একটু চেঞ্জ আসছে, সেটা সহজে আমরা আলাপ করব। হ্যাঁ। মূলধনী পরিসম্পদ মানে হলো ক্যাপিটাল অ্যাসেট। কোনো করদাতা কর্তৃক ধারণকৃত যে কোনো প্রকৃতি বা ধরনের সম্পত্তি হলো মূলধনী সম্পত্তি অর ক্যাপিটাল অ্যাসেট। কোনো ব্যবসায় বা উদ্যোগ সামগ্রিকভাবে ইউনিট হিসেবে, যদি কোনো ব্যবসায় থাকে, কোনো উদ্যোগ বা আন্ডারটেকিংস থাকে সামগ্রিকভাবে বা ইউনিট হিসাবে, সেটাও মূলধনী সম্পদ হিসেবে বিবেচিত হবে। কোনো শেয়ার বা স্টক, এই কোনো শেয়ার বা স্টক শব্দটা চেঞ্জ হয়ে গেছে। কোনো শেয়ার বা স্টকের পরিবর্তে, হ্যাঁ, সিকিউরিটিজ শব্দগুলো সিকিউরিটিজ হয়ে গেছে আর কি এখানে। সিকিউরিটিজ। এটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে। তাহলে কোনো স্টক বা শেয়ারের পরিবর্তে আমরা এখানে করবো হলো সিকিউরিটিজ। সিকিউরিটিজ। তবে নিম্নবর্ণিত বিষয়সমূহ ইহার অন্তর্ভুক্ত হইবে না। নিচের বিষয়গুলো স্টক অ্যান্ড মানে ক্যাপিটাল অ্যাসেটের অন্তর্ভুক্ত হবে না। কি কি সেটা এখানে বলা আছে। যেমন করদাতার ব্যবসায়ের উদ্দেশ্যে ধারণকৃত কোনো মজুদ বা ভোগ্য পণ্য বা কাঁচামাল, স্টক ইন ট্রেড, র ম্যাটেরিয়ালস। এটা স্টক ইন ট্রেড, সেটা র ম্যাটেরিয়ালস হতে পারে, ফিনিশ গুডস হতে পারে, কাঁচামালও হতে পারে, সেটা ক্যাপিটাল অ্যাসেট হবে না। ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী যেমন অস্থাবর সম্পত্তি অর্থে অন্তর্ভুক্ত, পরিধেয় কাপড়, স্বর্ণালংকার, আসবাবপত্র, ফিক্সার, কারুপণ্য, যন্ত্রপাতি, যানবাহন, যাহা করদাতা কর্তৃক অথবা তাহার উপর নির্ভরশীল পরিবারের কোনো সদস্য কর্তৃক কেবল ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করা হয়, তাহার ব্যবসার উদ্দেশ্যে ব্যবহার করা হয় না, এগুলো ক্যাপিটাল অ্যাসেটের সংজ্ঞার ভিতরে পড়বে না।
ব্যক্তিগত, হ্যাঁ, সম্পত্তি যেগুলো হলো ইমুভেবল, মানে মুভেবল আর কি, পার্সোনাল অ্যাসেটস যেগুলো হলো মুভেবল এবং ব্যবহারযোগ্য, সেইগুলো ক্যাপিটাল অ্যাসেটের মধ্যে পড়বে না। পার্সোনাল অ্যাসেটস যেগুলো অস্থাবর সম্পত্তি অর্থে অন্তর্ভুক্ত পরিধেয় কাপড়, স্বর্ণালংকার, আসবাবপত্র, ফিক্সার, হ্যাঁ, যন্ত্রপাতি, এবং পার্সোনাল ব্যবহারের জন্য যে গাড়িটা, সেটা নিজের জন্য হোক কিংবা পরিবারের জন্য হোক, সেটা ক্যাপিটাল অ্যাসেটের সংজ্ঞায় পড়বে না। তাহলে আমরা ক্যাপিটাল অ্যাসেটের সংজ্ঞায় দেখলাম কোনো করদাতা কর্তৃক যে কোনো ধরনের বা প্রকৃতির সম্পত্তি হলো ক্যাপিটাল অ্যাসেট। কোনো করদাতা কর্তৃক ধারণকৃত যে কোনো ধরনের বা প্রকৃতির সম্পত্তি হলো ক্যাপিটাল অ্যাসেট। কোনো ব্যবসা বা উদ্যোগ বা আন্ডারটেকিং সামগ্রিকভাবে হোক বা ইউনিট ভাবে হোক, সেটাও হলো মূলধনী সম্পত্তি হিসেবে বিবেচিত হবে। কোনো সিকিউরিটিস, কোনো সিকিউরিটিস যেটা সিকিউরিটিস এর সংজ্ঞায় আছে সেইটা, সিকিউরিটির সংজ্ঞাটা আমরা মনে হয় পড়ছি, পড়ছি কি পড়ি নেই মনে হয়। সিকিউরিটিজের সংজ্ঞাটা পড়তে হবে, সেই সিকিউরিটির ভিতরে যা পড়ে সবই হলো ক্যাপিটাল অ্যাসেট। তবে নিচের যে পরিণত সম্পদ, সেই সম্পদগুলো ক্যাপিটাল অ্যাসেটের সংজ্ঞায় পড়বে না। যেমন হলো করদাতা কর্তৃক ব্যবসায় ব্যবহৃত যদি কোনো ফিনিশ গুডস কিংবা স্টক ইন ট্রেডস, হ্যাঁ, বা কাঁচামাল থাকে, এগুলো কোম্পানির ব্যবহার্য বা বিক্রয়যোগ্য, সেগুলো মূলধনী সম্পদ হিসেবে বিবেচিত হবে না। ব্যক্তিগত ব্যবহারের জন্য যে সম্পত্তিগুলো, যেটা হলো মুভেবল প্রপার্টি, যেমন হলো ফার্নিচার, ফিক্সার্স, জুয়েলারি থাকতে পারে সেখানে, হ্যাঁ, মেশিনারি থাকতে পারে, যন্ত্রপাতি, পার্সোনাল ব্যবহারের জন্য গাড়ি, সেটা পার্সোনাল মানে ব্যক্তিগত হইতে পারে, পারিবারিক ব্যবহারের জন্য, ডিপেন্ডেন্ট চিলড্রেনদের জন্য ব্যবহারের জন্য, সেটা হলো ক্যাপিটাল অ্যাসেটের মধ্যে পড়বে না। বা যদি ব্যবসায়ের জন্য ব্যবহৃত হয়, কোনো গাড়ি যেটা ব্যবসায়ের জন্য ব্যবহৃত হবে, সেটা আবার ক্যাপিটাল অ্যাসেটের সংজ্ঞায় পড়বে। মোট আয়, টোটাল ইনকাম, এ অর্থে আইনে বর্ণিত পদ্ধতিতে হিসাবকৃত দ্বারা 26-এ উল্লিখিত মোট আয় বা তৎসহ এই আইনের বিধানাবলীর অধীনে যে কোনো করদাতার সর্বমোট আয়ের সহিত সংযুক্ত হইতে পারে এরূপ অন্য যে কোনো আয়। ধারা 26 অনুসারে যে আয়গুলো অন্তর্ভুক্ত হয় সেটাই হলো মোট আয় হিসেবে বিবেচিত হবে। রয়্যালটি, রয়্যালটি, রয়্যালটি কি চেঞ্জ আসছে নাকি?
নিম্নবর্ণিত রয়্যালটি অর্থ নিম্নবর্ণিত অর্জিত হইতে পারে এরূপ কোনো প্রতিদান বা মূলধনী আয় খাতে প্রাপকের আয় হিসেবে গণ্য প্রতিদান ব্যতীত এককালীন কোনো প্রতিদানও ইহার অন্তর্ভুক্ত হইবে। রয়্যালটি অর্থ নিম্নবর্ণিত ভাবে অর্জিত হইতে পারে এরূপ কোনো প্রতিদান, মানে নিম্নে যে আয়গুলো বলা আছে সেভাবে যেগুলো অর্জিত হতে পারে সেগুলো হলো প্রতিদান। বাট মূলধনী আয় খাতে প্রাপকের আয় হিসেবে গণ্য প্রতিদান ব্যতীত, যদি মূলধনী আয় হয় তাহলে সেইটা হবে না। মূলধনী আয়টা মূলধনী আয়টা হবে হলো, রয়্যালটি হবে না। তাহলে রয়্যালটি কি হবে? সেটা এককালীন কোনো প্রতিদানও হইতে পারে। রয়্যালটি নিম্নের ইনকামগুলো থেকে যদি প্রতি মাসে হয় কিংবা প্রতি বছরে হয় তাহলেও রয়্যালটি হবে, কিংবা এককালীনও যদি কোনো টাকা পাওয়া যায় সেটাও রয়্যালটি হবে। প্যাটেন্ট, শিল্প নকশা, ট্রেডমার্ক, মেধাস্বত্ব সম্পর্কিত অন্য কোনো সম্পত্তির অনুমোদিত লাইসেন্স সহ সকল বা যে কোনো সত্ত্ব হস্তান্তর করিবার মাধ্যমে। আমরা প্যাটেন্ট, শিল্প নকশা, ট্রেডমার্ক, মেধাস্বত্ব সম্পর্কিত সম্পত্তির অনুমোদিত লাইসেন্স কি এটা আমরা জানি। এর মাধ্যমে যদি কোনো ইনকাম হয় তাহলে সেটা হলো প্যাটেন্ট, মানে রয়্যালটি হবে আর কি। প্যাটেন্ট, শিল্প নকশা, ট্রেডমার্ক, মেধাস্বত্ব সম্পর্কিত অন্য কোনো সম্পত্তির ব্যবহার সংক্রান্ত তথ্য সরবরাহ করার মাধ্যমে। যদি সম্পত্তির সংক্রান্ত তথ্য, ব্যবহার সংক্রান্ত তথ্য সরবরাহ করার মাধ্যমেও যদি টাকা পাওয়া যায় তাহলে সেটাকে রয়্যালটি বলা হবে। প্যাটেন্ট, শিল্প নকশা, ট্রেডমার্ক বা মেধাস্বত্ব সম্পর্কিত অন্য কোনো সম্পত্তির এরূপ সম্পত্তি ব্যবহার করিবার মাধ্যমে। প্যাটেন্ট, শিল্প নকশা, ট্রেডমার্ক বা মেধাস্বত্ব সম্পর্কিত অন্য কোনো সম্পত্তির এরূপ ব্যবহার করার মাধ্যমে যদি কোনো ইনকাম হয় সেটাও প্যাটেন্ট হিসেবে রয়্যালটি হিসেবে আসবে। প্রযুক্তিগত, শৈল্পিক, বাণিজ্যিক, বৈজ্ঞানিক জ্ঞান, অভিজ্ঞতা, কলা কৌশল সম্পর্কিত তথ্য সরবরাহ করার মাধ্যমে যেটা ইনকাম হয় সেটাকে রয়্যালটি হিসেবে বিবেচিত হবে। সিনে সিনেমাটোগ্রাফ, ফিল্মের বিক্রয়, বিতরণ, প্রদর্শন ব্যতীত কপিরাইট বা ফিল্মের লাইসেন্স প্রদান সহ যে কোনো কপিরাইট, হ্যাঁ, সিনেমাটোগ্রাফ, ফিল্মের বিক্রয়, বিতরণ, বিক্রয় এবং বিতরণগুলো রয়্যালটির মধ্যে পড়বে না। বিক্রয়, বিতরণ এবং প্রদর্শনটা রয়্যালটির মধ্যে পড়বে না। রয়্যালটির মধ্যে পড়বে হলো লাইসেন্স প্রদান, বিক্রয়, বিতরণ বা প্রদর্শন ব্যতীত এটা রয়্যালটির মধ্যে পড়বে না। কপিরাইট বা ফিল্মের লাইসেন্স প্রদান সহ যে কোনো সত্ত্ব হস্তান্তর, কপিরাইট বা ফিল্মের লাইসেন্স প্রদান সহ কোনো সত্ত্ব যদি দেয় সেটা হলো রয়্যালটির মধ্যে পড়বে। পূর্বে উল্লেখিত কর্মকাণ্ডের সহিত সম্পর্কিত কোনো সেবা প্রদানের মাধ্যমে, এই যে আমরা সেবাগুলোর কথা উল্লেখ করলাম এগুলোর মাধ্যমে যদি এই 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 আইটেমগুলোর মধ্যে থেকে যদি কোনো সেবাও প্রদান করা হয় তাহলে সেটাকে রয়্যালটি ইনকাম হিসেবে বিবেচিত হবে। তাহলে রয়্যালটি মানে আমরা কি বুঝলাম? রয়্যালটি মানে হলো যে কোনো মূলধনী আয় হিসেবে ওটা বিবেচনা করা যাবে না। যেটা হলো প্রতি ইয়ারলি পাওয়া যেতে পারে, মান্থলি আয় হইতে পারে, আবার এককালীনও হইতে পারে। কোথা থেকে এটা অরিজিনেট করবে? প্যাটেন্ট, শিল্প নকশা, ট্রেডমার্ক, মেধাস্বত্ব এগুলো থেকে অরিজিনেট করবে। এটার তথ্য ব্যবহার সংক্রান্ত তথ্য যদি শেয়ার করা হয় সেটাও রয়্যালটি ইনকাম হবে।
অন্য কোনো সম্পত্তি এরূপ সম্পত্তির ব্যবহার করিবার মাধ্যমে, এরূপ সম্পত্তি ব্যবহার করার মাধ্যমে যদি অন্য কোনো সম্পত্তি তৈরি হয় সেটাও যদি ব্যবহার করে সেটাও হলো রয়্যালটি। প্রযুক্তি, শৈল্পিক, বাণিজ্যিক, বৈজ্ঞানিক জ্ঞান, অভিজ্ঞতা, কলা কৌশল সম্পর্কিত তথ্য সরবরাহ করার মাধ্যমে যদি ইনকাম হয় সেটা হলো রয়্যালটি। সিনেমাটোগ্রাফ, ফিল্মের বিক্রয়, বিতরণ এবং প্রদর্শনটা রয়্যালটির মধ্যে পড়বে না, বাট এটা যদি লাইসেন্সিং দেওয়া হয়, কপিরাইট দেওয়া হয়, তাহলে সেটা রয়্যালটির ভিতরে পড়বে। লভ্যাংশ, আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন সবাই? আমি কিন্তু এখন পর্যন্ত আপনার এন্ড থেকে স্যার। কোনো জি ধরনের স্যার, সাউন্ড। শুনতে পাচ্ছি স্যার। ঠিক আছে, গিভ মি সাম ফিডব্যাক সো দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে আপনারা আমার সাথে আছেন। তা শোনা যাচ্ছে না। ডিভিডেন্ড অর্থ অন্তর্ভুক্ত হবে, এখানে ডিভিডেন্ডের সংজ্ঞাটা বলা আছে। ডিভিডেন্ডের ইন জেনারেল সংজ্ঞা হলো, আমরা কেমনে বুঝবো যে এটা একটা ডিভিডেন্ড? প্রফিট, ডিভিডেন্ড অলওয়েজ পেমেন্ট করতে হবে প্রফিট থেকে, অথবা পুঞ্জীভূত প্রফিট থেকে, রিটেন আর্নিং থেকে। এর বাইরে কোনো ডিভিডেন্ড পেমেন্ট করা যাবে না, হয় কারেন্ট ইয়ার্স প্রফিট থেকে করতে হবে, না হলে পুঞ্জীভূত প্রফিট থেকে করতে হবে। এখানে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, ওটা আমরা দেখলে মানে ইন প্রিন্সিপল মনে রাখতে হবে যে ডিভিডেন্ড মানে হলো dividend will have to pay from the current year's profit or accumulated profit or retained earning. Otherwise, this will not be treated as dividend. হ্যাঁ, একটা ক্ষেত্রে
শেয়ার প্রিমিয়ামের টাকা ডিভিডেন্ড হিসেবে দেওয়া যায়, সেটা শেয়ার প্রিমিয়ামের টাকা, ওটাই স্পেশাল কেস। স্যার, আমরা তো আপনাকে শুনতে পাচ্ছি না স্যার। তাহলে লভ্যাংশের মূল প্রিন্সিপাল হলো কারেন্ট ইয়ার্স প্রফিট অথবা রিটেইন প্রফিট থেকে লভ্যাংশ দিতে হবে। এটা হলো আমাদের বেসিক। তাহলে এখন আমরা দেখি এক একটা করে কি কি এখানে বলা আছে। মূল্যায়িত মানে ক্যাপিটালাইজেশন হোক বা না হোক, হ্যাঁ, শেয়ার হোল্ডারদের মধ্যে পুঞ্জীভূত মুনাফার কোনো বিতরণ যদি এরূপ বন্টনের ফলে কোম্পানির পরিসম্পদ বা রিজার্ভ আংশিকভাবে হ্রাস পায়, তাহলে সেটাকে লভ্যাংশ বলা হবে। তার মানে কোম্পানির শেয়ার হোল্ডারদেরকে যদি পুঞ্জীভূত প্রফিট থেকে অথবা রিটেন প্রফিট থেকে কোনো কিছু দেওয়া হয় যার ফলে কোম্পানির সম্পদ হ্রাস পায়, তাহলে সেটাকে ডিভিডেন্ড বলা হবে। তারপরে বলছে খ নম্বরে, ক্যাপিটালাইজেশন হোক বা না হোক, ডিবেঞ্চার ডিবেঞ্চার স্টক বা ডিপোজিট সার্টিফিকেটদের যদি কোনো পুঞ্জীভূত প্রফিট থেকে কোনো মুনাফা বিতরণ করা হয়, তাহলে সেটা
ডিভিডেন্ড হিসেবে বিবেচিত হবে। গ নম্বরে বলছে মূল্যায়িত মানে ক্যাপিটালাইজেশন হোক বা না হোক কোনো কোম্পানির অবসায়নকালে মানে লিকুইডেশনের সময় যদি তার শেয়ার হোল্ডারদেরকে কোনো পুঞ্জীভূত মুনাফা থেকে কোনো কিছু অথবা সংরক্ষিত কোনো অর্থ থেকে ডিস্ট্রিবিউশন করা হয় তাহলে সেটা ডিভিডেন্ড হিসেবে বিবেচিত হবে। স্যার, হ্যালো স্যার। হুম। হ্যালো স্যার। মূল্যায় হ্যাঁ স্যার, ক্যাপিটালাইজেশন হোক বা না হোক এইটা বলতে কি বোঝাচ্ছে? একটু কি ক্যাপিটালাইজেশন এক্সপ্লেন হোক করা বা যাবে? না হোক অনেক ক্ষেত্রে দেখা যায় না যে রিটেন আর্নিং এ থাকে, কিংবা ওটাকে ডিভিডেন্ড দিয়ে দেয়, স্টক ডিভিডেন্ড। স্টক ডিভিডেন্ডটাকে বলা হচ্ছে ক্যাপিটালাইজেশন। আর প্রফিট থেকে, মূল কথা হলো প্রফিট থেকে কোনো কিছু ডিস্ট্রিবিউশন করতে হলে আমাদেরকে ওটা ডিভিডেন্ড বলতে হবে। ওটা আপনি যে নামে ডাকেন, দ্যাট ইজ ডিভিডেন্ড। যেমন আমরা এবার আমরা ব্র্যাক ব্যাংক 25% ডিভিডেন্ড দিচ্ছি। 12.5% হলো ক্যাশ, 12.5% হলো ক্যাপিটাল, এ মানে স্টক। তাহলে এই যে স্টক স্টক দিচ্ছি না, এটাতে ক্যাপিটালাইজ করতেছি, বাট এটাও ডিস্ট্রিবিউশন হিসেবে বিবেচিত হবে এবং এটা ডিভিডেন্ড হিসেবে ধরা হবে। এটা পেমেন্ট অফ ডিভিডেন্ড। ওকে স্যার, থ্যাংক ইউ। বুঝতে পারছেন কি? জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ। ক্যাপিটালাইজেশন হোক বা না হোক কোনো কোম্পানি কর্তৃক উহার মালিকানাধীন পুঞ্জীভূত মুনাফা বা কোম্পানির শেয়ার হোল্ডারগণের মধ্যে যে বিতরণটা করবে লিকুইডেশনের সময়, সেটা হলো মুনাফা ডিভিডেন্ড হিসেবে বিবেচিত হবে। কোম্পানি আইন 1994 সালের অধীনে নিগমিত মানে গঠিত নহে এরূপ কোনো কোম্পানি কর্তৃক বাংলাদেশের বাইরে প্রেরিত কোনো মুনাফা, কোনো কোম্পানি যেটা বাংলাদেশে রেজিস্টার্ড হয় নাই বাট বাইরে রেজিস্ট্রেশন হয়েছে, বাট বাংলাদেশে অপারেশন আছে, সেই কোম্পানি বাংলাদেশের ভিতর থেকে যে মুনাফাটা বাইরে দিবে, যে টাকাটা বাইরে পাঠাবে, সেটাকে হলো মুনাফা ডিভিডেন্ড হিসেবে বিবেচিত হবে। বাবা রে, কান্না কারো বাবা বই আছে। তাহলে দেখলাম যে বাংলাদেশে কোনো কোম্পানি যেটা রেজিস্ট্রেশন নাও হইতে পারে, বিদেশে রেজিস্টার্ড কোনো কোম্পানি যদি বাংলাদেশ থেকে কোনো মুনাফা ট্রান্সফার করে, প্রফিট রিমিট করে, সেটাকেও ডিভিডেন্ড হিসেবে বিবেচিত হবে। কোনো মিউচুয়াল ফান্ড, রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড আর অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড এর মুনাফা, মিউচুয়াল ফান্ডগুলো যে মুনাফাটা দেয় সেটাও হলো ডিভিডেন্ডের আওতায় পড়বে। কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি উহার মালিকানাধীন, কোনো প্রাইভেট কোম্পানি উহার মালিকানাধীন পুঞ্জীভূত মুনাফা হইতে যদি উহার শেয়ার হোল্ডারগণকে অগ্রিম কোনো ঋণ, অগ্রিম বা কোনো ঋণ দেয়, হ্যাঁ, পরিশোধ করে, বাট ওটা আর পরবর্তী পর্যায়ে ওটা ওর কাছ থেকে না নেয়, তাহলে সেটাকে ডিভিডেন্ড হিসেবে বিবেচিত হবে। তার মানে হলো প্রাইভেট কোনো কোম্পানি যদি তার শেয়ার হোল্ডারদেরকে পুঞ্জীভূত মুনাফা হতে কোনো কিছু দেয়, সেটা অ্যাডভান্স হিসেবে দেখ কিংবা যে নামেই দেওয়া হোক, ওটা যদি পরে আর না নেওয়া হয় তাহলে সেটাকে ডিভিডেন্ড বলা হবে।
তবে নিম্নের বিষয়গুলো ডিভিডেন্ড হিসেবে বিবেচিত হবে না। এগুলো আবার ডিভিডেন্ড হবে, এই যে এই জিনিসগুলো আপনাদেরকে কেন আমি পড়াচ্ছি, এগুলো কিন্তু আপনাদের ট্যাক্স প্ল্যানিং এর ক্ষেত্রে ওই কেস স্টাডির মতো করে আসে, সিদ্ধান্ত দিতে হয়। আমি কিন্তু আপনাদের এই যে গত মে মাসে যে পরীক্ষাটা হইলো, ওই পরীক্ষার মানে ওই সলিউশনটা রিভিউ করতেছি, দু একদিনের মধ্যে হয়তো দিয়ে দিব আইসিবিতে। ওটাও কিন্তু ওই আমি দেখছি যে এই যে এরকম বিভিন্ন ভিতর ভিতর থেকে ডিসিশন টাইপের কোশ্চেন আসে, যেগুলো অল্প কথায় শেষ করা যায়, বাট না জানার কারণে অনেক কথাবার্তা লেখে, বাট আসলে আনসার হয় না। যেমন আমাদের এই যেখানে কিছু জিনিস বোঝার আছে, যেমন এই নিচের গুলো ডিভিডেন্ড হবে না। কোনগুলো হবে না? যেই ক্ষেত্রে কোম্পানির অবসায়নে কোনো শেয়ার হোল্ডার বা ডিবেঞ্চার হোল্ডার কোম্পানির উদ্বৃত্ত সম্পত্তিতে অংশীদারিত্বের অধিকারী নহে, সেই ক্ষেত্রে গ বা ঘ অনুসারে অগ্রাধিকার শেয়ার সহ যে কোনো শেয়ারের ক্ষেত্রে সম্পূর্ণ নগদ অর্থ আকারে বিতরণ বা ডিবেঞ্চার বা ডিবেঞ্চার স্টকদের দায় মোচন। মানে হলো, এই যে উপরে যে ঘ এবং ঘ বললাম, এটা হলো যে লিকুইডেশনের ক্ষেত্রে যারা ডিবেঞ্চার কিংবা প্রিফারেন্স শেয়ার হোল্ডার তাদেরকে যে টাকাটা দেওয়া হবে, সেটা কিন্তু ডিভিডেন্ড হিসেবে বিবেচিত হবে না। কারণ হলো যে এরা তো রেসিডুয়াল যে ইন্টারেস্টটা সেটার উপরে তাদের অধিকার নাই, এই কারণে হবে না। ওদেরকে যেটা পরিশোধ করা হবে সেটা করা হবে হলো তাদের অরিজিনাল অ্যামাউন্টটা, নট ফ্রম প্রফিট অর নট ফ্রম রিটেইন প্রফিট, বাট যে পরিমাণ প্রফিট থেকে অথবা রিটেইন প্রফিট থেকে দেওয়া হবে সেটা ডিভিডেন্ড হিসেবে যাবে, বাট যেটা হলো অরিজিনাল টাকা ইনভেস্টমেন্ট, সেটা ডিস্ট্রিবিউশন করলেও, বিশেষ করে লিকুইডেশনের ক্ষেত্রে, সেটা ডিভিডেন্ড হিসেবে বিবেচিত হবে না। এই ক্ষেত্রে ঋণ দেওয়াই হলো কোম্পানির কাজ। যেমন ব্যাংক, এনবিএফআই, যাদের কাজই হলো ঋণ দেওয়া, এটা স্বাভাবিক কার্যক্রম। এই ক্ষেত্রে যদি শেয়ার হোল্ডারদেরকে কোনো অগ্রিম কিংবা ঋণ দেয়, সেটা ডিভিডেন্ড হিসেবে বিবেচিত হবে না। যেমন এই যে একটু আগে বললাম যে কোনো প্রাইভেট কোম্পানির মালিক, কোনো প্রাইভেট কোম্পানির মালিকানাধীন পুঞ্জীভূত মুনাফা হইতে যদি কোনো শেয়ার হোল্ডারকে ঋণ বা অগ্রিম দেওয়া হয়, সেটাকে ডিভিডেন্ড হিসেবে বিবেচিত করবে। বাট যেই কোম্পানির ব্যবসাটাই হলো ঋণ দেওয়া, সেই ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। যেমন ব্যাংক, এনবিএফআই। কোনো কোম্পানি কর্তৃক ইস্যুকৃত বোনাস শেয়ার, বোনাস শেয়ারটা স্টক ডিভিডেন্ড হিসেবে বিবেচিত হবে না, এই স্টক ডিভিডেন্ড হিসেবে বিবেচিত হবে না। তার মানে হলো বোনাস শেয়ারের উপরে কোনো ট্যাক্স দিতে হবে না। কেন দিতে হবে না? কারণটা কি? কে বলতে পারবে? নিশ্চয়ই একটা কারণ আছে এখানে। কারণ হলো, বোনাস শেয়ার দিলে স্টক শেয়ার হোল্ডাররা টাকা পায় না, এটা হলো একটা কারণ। দ্বিতীয় কারণ হলো, বোনাস শেয়ার দিলে, বোনাস শেয়ার দেওয়াটা প্যাট্রোনাইজ করা হয়, মানে উৎসাহ দেওয়া হয়। বাট এই বোনাস শেয়ার যখন বিক্রি করবে তখন কিন্তু ক্যাপিটাল গেইন হবে, তখন কিন্তু আবার ট্যাক্স দিতে হবে। সমবায় সমিতি, সমবায় সমিতি আইন 2001, সমবায় সমিতি নিবন্ধন
সম্পর্কিত আপাতত বলবৎ কোনো আইনের অধীনে নিবন্ধিত কোনো সমবায় সমিতি। সমবায় সমিতি আইন অনুসারে যদি কোনো সমিতি নিবন্ধিত হয়, তাহলে 2001 সালে হলে এক ধরনের ট্যাক্স, 2000 আবার সোসাইটি অ্যাক্টের আন্ডারে হলে আরেক ধরনের ট্যাক্স, ট্যাক্সে পার্থক্য হয়। এটা আপনাদের জানা দরকার। সমবায় সমিতি আইন অনুসারে যেই সমবায় সমিতি রেজিস্টার্ড, তাদের ট্যাক্স রেট হলো 20%। ট্রাস্ট, ব্যক্তি সংঘ এবং ফার্ম, তাদের ট্যাক্স হলো 27.5%। প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ফান্ডের উপরে যে ট্যাক্স ছিল সেটা কিন্তু উঠাই দিছে, ওদেরকে আর ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে না।
সিকিউরিটিজ ওই যে ক্যাপিটাল অ্যাসেটের সংজ্ঞায় পড়লাম না, ক্যাপিটাল অ্যাসেট মূলধনী সম্পত্তি, মূলধনী সম্পত্তির ভিতরে আমরা সিকিউরিটিজ পড়লাম না, এইটা হলো এই যে সিকিউরিটিজ বলতে এটা বোঝাবে, এগুলি সবই হলো মূলধনী সম্পত্তির মধ্যে পড়বে। এখন এই সিকিউরিটিজ বলতে কি বোঝায় সেটা আমরা একটু ভালো করে দেখবো, এটা ইম্পর্টেন্ট। আব্বা ফ্যানটা অফ করে দেবো। এই সিকিউরিটিজ সংজ্ঞায় কোনো চেঞ্জ নিয়ে আসে না এবার। হুম। সরকার কর্তৃক ইস্যুকৃত ট্রেজারি বিল, বন্ড, সঞ্চয়পত্র, ঋণপত্র, সূচক বা সরিয়া ভিত্তিক ইস্যুকৃত সিকিউরিটিজ বা অনুরূপ দলিল সিকিউরিটি হিসেবে বিবেচিত হবে। সরকার কর্তৃক ইস্যুকৃত ট্রেজারি বিল, বন্ড, সঞ্চয়পত্র, ঋণপত্র, সূচক বা সরিয়া ভিত্তিক ইস্যুকৃত সিকিউরিটি বা অনুরূপ দলিল সিকিউরিটিজের অন্তর্ভুক্ত হবে। কোনো কোম্পানি বা আইনগত সত্তা ইস্যুয়ার কর্তৃক ইস্যুকৃত শেয়ার বা স্টক, বন্ধক বা চার্জ বা হাইপোথিকেশনের মাধ্যমে ইস্যুকৃত দলিল, বন্ড, ডিবেঞ্চার, ডেরিভেটিভ, মিউচুয়াল ফান্ড, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড, যে কোনো যৌথ বিনিয়োগ স্কিমের ইউনিট, সূচক বা সরিয়া ভিত্তিক ইস্যুকৃত অনুরূপ দলিল বা পূর্ব উল্লেখিত দলিল গ্রহণার্থে ক্রয়ের অধিকার, পারচেজ রাইট, ক্ষমতাপত্র বা ওয়ারেন্ট, স্মোকার্স। তুমি এইগুলো এখানে না না আমার বিশ্বাস করো, সিকিউরিটিজের কিছু আওতায় আছে, পড়বে। তুমি এদিকে দেখাও, ওইদিকে দেখাও না। তবে দেখো শর্ত আমি থাকে বলছিলাম যে যদি দুইটা জিনিসকে অ্যাড করতে হয় তখন আমরা এন্ড নিয়ে আসি। তাহলে চেইন স্মোকার্স এন্ড দ্য নন চেইন স্মোকার্স। হ্যাঁ, হু রিমেইন বাই দেম। হ্যাঁ, সো উই শুড গিভ আপ স্মোকিং। এই তো তানিশা কমন করছে। আবার চলে এসেছে। তারপরে সো উই শুড গিভ আপ স্মোকিং। একটা উত্তর ঠিক। তবে শর্ত থাকে যে কোনো মুদ্রা, নোট, ড্রাফট, চেক, এক্সচেঞ্জ, বিল অফ এক্সচেঞ্জ, ব্যাংকের স্বীকৃতিপত্র, ব্যবসায়িক দেনাদারদের নিকট প্রাপ্য অর্থ, ট্রেড রিসিভেবল, ব্যবসায়িক পাওনাদারকে প্রদেয় ট্রেড পেয়েবলস ইহার অন্তর্ভুক্ত হবে না। তাহলে দেখলাম যে সিকিউরিটিজ মানে গভর্নমেন্ট কর্তৃক স্বীকৃত যে কোনো ধরনের সিকিউরিটিজ, সেটা ট্রেজারি বিল হতে পারে, যে বন্ড হতে পারে, সঞ্চয়পত্র হতে পারে, ডিবেঞ্চার হতে পারে, সেটা সূচক হতে পারে, তারপরে শেয়ার, কোম্পানি বা আইনগত সত্তা কর্তৃক ইস্যুকৃত কোনো শেয়ার, এই যে শেয়ার মার্কেটে যে শেয়ারগুলো ইনভেস্টমেন্ট করি আমরা, স্টক সেটাও শেয়ার। হ্যাঁ, এগুলো হলো সিকিউরিটিস। বন্ধক, চার্জ, হাইপোথিকেশন, হ্যাঁ, দলিল, বন্ড, ওয়ারেন্ট, হোয়াট এভার, অল দিস আর সিকিউরিটিস, এবং এগুলো ক্যাপিটাল অ্যাসেটের সংজ্ঞায় পড়ে। তবে শর্ত থাকে যে, যেটা দেখলাম এক্সেপশন, মুদ্রা বা ড্রাফট, পে অর্ডার, চেক, বিনিময়পত্র, ব্যাংকের স্বীকৃতিপত্র, এগুলো সিকিউরিটিজের আওতার বহির্ভূত। শিক্ষিত ভবিষ্যৎ তহবিল আমরা জানি রেকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, যা দ্বিতীয় তফসিলে বর্ণনা করা আছে। পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট, এটা নিয়ে একটু হালকা আলাপ করে দেই। এটা দিস ইজ রিলেভেন্ট ফর ডাবল ট্যাক্সেশন, ডাবল ট্যাক্সেশনের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এই সংজ্ঞাটা আগে ডাবল ট্যাক্সেশন ট্রিটিতে লেখা থাকতো, ব্যাখ্যা করা থাকতো, এখন এই নতুন আইনে এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা ভালো হয়েছে ইনফ্যাক্ট। তো পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট বলতে কি বোঝাবে সেটা এখানে আলাপ করা হয়েছে। ব্যবসায় আয়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য, এটা অন্য কোনো ক্ষেত্রে প্রযোজ্য না, ব্যবসায় আয়ের ক্ষেত্রে প্রযোজ্য। ব্যবসায় সেইরূপ নির্দিষ্ট কোনো স্থান বা কার্যক্রম যার মাধ্যমে কোনো ব্যক্তিগত রূপ ব্যবসায় সম্পূর্ণ বা আংশিকভাবে পরিচালিত হয়। তার মানে পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট মানে হলো কোনো স্থান বা মানে কার্যক্রম যার মাধ্যমে ব্যবসাটা আংশিকভাবে কিংবা সম্পূর্ণভাবে পরিচালিত হয়, সেটা হলো পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট।
এছাড়াও পার্মানেন্ট এস্টাবলিশমেন্টের মধ্যে নিচের বিষয়গুলো, নিম্নের যে বিষয়গুলো সেগুলো এর অন্তর্ভুক্ত হবে। স্যার কোনো কিছু স্যার কিছু শুনতে পাচ্ছি না। জি, এখন শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি। তার মানে হলো স্থায়ী পার্মানেন্ট এস্টাবলিশমেন্টের ভিতরে পড়বে হলো ব্যবস্থাপনার কোনো স্থান, কোনো শাখা, কোনো এজেন্সি, কোনো অফিস, কোনো গুদাম, হ্যাঁ, কোনো কারখানা, কোনো কর্মশিবির, এগুলো কোনো খনি, তেল বা গ্যাস কূপ, কোনো খামার, বৃক্ষায়ন, এগুলো পার্মানেন্ট এস্টাবলিশমেন্টের মধ্যে পড়বে। কোন নির্মাণ স্থান, কোনো নির্মাণ স্থান বা সংযোজন প্রকল্প, হ্যাঁ, কোনো অনিবাসী ব্যক্তির সহযোগী সত্তা বা উক্ত অনিবাসী ব্যক্তির উপর বাণিজ্যিকভাবে নির্ভরশীল কোনো ব্যক্তি, যিনি অনিবাসী ব্যক্তির বাংলাদেশি সম্পাদিত কোনো বিক্রয়ের সাথে বা কোনো কার্যক্রমের সাথে পরিচালনা করেন। তার মানে হলো পার্মানেন্ট এস্টাবলিশ মানে হলো কোনো স্থাপনা বা কোনো কার্যক্রম যেখান থেকে সম্পূর্ণ বা আংশিকভাবে ব্যবসায় পরিচালিত হয়। এছাড়া সেটা শাখা হইতে পারে, কোনো এজেন্সি হতে পারে, কোনো অফিস হতে পারে, কোনো গুদাম হতে পারে, কোনো ব্যবস্থাপনার স্থাপন হতে পারে, হ্যাঁ, সেগুলো কোনো কারখানা হতে পারে, কোনো কর্মশিবির হতে পারে, কোনো খামার হতে পারে, কোনো ব্যক্তিও হতে পারে যে অন বিহাফ অফ সামবডি আদার্স আমাদের এখানে বাংলাদেশে তার হয়ে ব্যবসায় পরিচালনা করবে। This is the gross idea about permanent establishment. গেইন, ক্যাপিটাল গেইন মানেই হলো, ক্যাপিটাল গেইন মিন্স ক্যাপিটাল গেইন অ্যারাইজিং ফ্রম দ্য ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেট। যদি আমরা বলি ক্যাপিটাল গেইন কি, ক্যাপিটাল গেইন মিন্স ক্যাপিটাল গেইন অ্যারাইজিং ফ্রম দ্য ট্রান্সফার, মানে হস্তান্তর, হস্তান্তর থেকেই ক্যাপিটাল গেইনের উৎপত্তি বা জন্ম। এই কারণে আমাদেরকে হস্তান্তর বলতে কি বোঝায় সেটা আমাদের বুঝতে হবে, জাস্ট টু আন্ডারস্ট্যান্ড ক্যাপিটাল গেইন। তো এখানে বলছে মূলধনী পরিসম্পদের ক্ষেত্রে বিক্রয়, বিনিময় বা ত্যাগ বা পরিসম্পদের কোনো সত্ত্ব বিলুপিত হওয়া অন্তর্ভুক্ত হইবে। ট্রান্সফার বলতে, হ্যাঁ, বিক্রয়, বিনিময় বা ত্যাগ বা পরিসম্পদের কোনো সত্ত্ব, সত্ত্ব মানে কি টাইটেল, হ্যাঁ, টাইটেলটা বিলুপিত হওয়া বোঝাবে। তবে নিম্নবর্ণিত বিষয়াদি ইহার অন্তর্ভুক্ত হইবে না। মূলধনী পরিসম্পদের হস্তান্তর যদি দান মূলে, উইল মূলে, ওসিয়ত মূলে বা অবাতিলযোগ্য কোনো ট্রাস্ট মূলে সংগঠিত হয় তাহলে হবে না। কেন হবে না? দান মূলে যদি ট্রান্সফার করা হয় তাহলে কি ওটার সত্য ট্রান্সফার হবে না? অবশ্যই হবে, বাট ওখান থেকে ক্যাপিটাল গেইনটা হবে না। এই কারণে এই জায়গায় এইগুলো এক্সক্লুশন লিস্টে রাখছে যে হস্তান্তর বলতে বোঝাচ্ছে মূলধনী পরিসম্পদের বিক্রয়, বিনিময় বা ত্যাগ বা পরিসম্পদের কোনো সত্ত্ব বিলোপিত হওয়া অন্তর্ভুক্ত হবে, বাট নিচের বিষয়গুলো ট্রান্সফার বোঝাবে না। নিম্নের বিষয়গুলো ট্রান্সফার হবে না। কোনগুলো? মূলধনী পরিসম্পদ যদি দান মূল্যে, উইল মূল্যে, ওসিয়ত মূল্যে বা অবাতিলযোগ্য কোনো ট্রাস্ট মূল্যে সংগঠিত হয় তাহলে সেটা ট্রান্সফার হিসেবে বিবেচিত হবে না, কারণ ওখান থেকে ক্যাপিটাল গেইন অরিজিনেট করবে না। কোম্পানির অবসানকালে শেয়ারহোল্ডারদের নিকট যদি উহার পরিসম্পদ যে কোনো উপায়ে বিতরণ করা হয় সেটাকে ট্রান্সফার বলা হবে না, কারণ ওখান থেকে ক্যাপিটাল গেইন হবে না। ওখান থেকে ডিভিডেন্ড হবে। আমরা যে একটু আগে আলোচনা করলাম যে যদি কোনো কোম্পানি তার শেয়ারহোল্ডারদেরকে কোনো সম্পদ দেয়, সেটা যদি
প্রফিট থেকে দেয় কিংবা রিটেইন প্রফিট থেকে দেয় তাহলে সেটা হবে ডিভিডেন্ড। আর যদি রিটেইন প্রফিট থেকে না দেয় কিংবা প্রফিট থেকেও না দেয় তাহলে সেটা হবে হলো রিফান্ড অফ হিজ ক্যাপিটাল। সুতরাং ক্যাপিটাল রিফান্ড করতে গেলে তার তার প্রফিট হবে না, কিংবা ওখান থেকে ক্যাপিটাল গেইনও হবে না। ফার্ম বা অন্য অন্যবিধ ব্যক্তির সঙ্গের বিলুপ্তির মুহূর্তে বা হিন্দু অবিভক্ত পরিবার বিভক্তিকালে যদি কোনো মূলধনী পরিসম্পদের বিতরণ করা হয় তাহলে সেটা ট্রান্সফার হিসেবে বিবেচিত হবে না। এটা কি বোঝা গেল যে হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ আন্ডারস্ট্যান্ডিং দ্য ট্রান্সফার উইথ রেসপেক্ট টু ক্যাপিটাল গেইন? বুঝতে পারছেন আপনারা? ইয়েস স্যার। তাহলে আমরা যদি দেখি ডিভিডেন্ডের মানে যে আমাদের এই আইনের যে সংজ্ঞাগুলো ছিল, ডেফিনেশন নিয়ে যে পড়ালেখা করার কথা ছিল, আমরা উই হ্যাভ অলরেডি কাভার্ড অল দ্য ইম্পর্টেন্ট ডেফিনেশন। হ্যাঁ, যে আমি কি সবগুলো ডেফিনেশন আমি আপনাদের ক্লাসে আলোচনা করছি? করিনি। যেগুলো রিলেভেন্ট এবং ইম্পর্ট্যান্ট আমার ভবিষ্যতে লাগবে, আমাদের ফার্দার ডিসকাশন যে সামনে আছে সেগুলোতে যেগুলো প্রযোজ্য হবে সেগুলো নিয়ে আমরা আলাপ করছি। আর যেগুলো আমার কাছে একটু লেস ইম্পর্টেন্ট মনে হয়েছে সেগুলো নিয়ে আমরা আলাপ করি নাই। সেই আলোচনাটুকু আপনাদের জন্য রাখছি, আপনারা করে নেবেন। এখন আমাদের কর প্রশাসন নিয়ে জাস্ট হালকা একটা ধারণা দিব আমরা। এখানে আমাদের এত ডিটেলস জানা দরকার নেই এটা নিয়ে। উম, মানে ভেরি রেয়ার দ্যাট ইউ উইল গেট সাম কোশ্চেন্স ইন এক্সাম, but you should have an idea about tax administration to understand especially submission of tax return, assessment, appeal, reference, এইগুলো বোঝার জন্য হালকা একটু ধারণা লাগবে। দ্যাট ইজ হোয়াই আই জাস্ট ব্রিফ অ্যাবাউট দিস, মানে ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন। এটা সেকশন 2-তে ইনকাম ট্যাক্স অ্যাক্টে বলা আছে আয়কর কর্তৃপক্ষ। আমরা জানি যে জাতীয় রাজস্ব বোর্ড, এটাতে দুটা ভাগ করছিল। ওটা কি আসলে ফাইনালে টিকছে নাকি জানেন কিনা আপনারা? বাট ফাইন্যান্স অর্ডারে কিছু আসে নাই আর কি। ভাগটা এখনো মানে আমাদের একটা চিঠি মনে দিছিল, পরে ওটা নিয়ে তো অনেক কিছু হয়েছে। ফাইনালি রেজাল্টটা জানি না আর কি কি হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড, হ্যাঁ, কর কমিশনার, মহাপরিচালক, ডাইরেক্টর জেনারেল ইন্সপেকশন, কর কমিশনার আপিল, কমিশনার লার্জ ট্যাক্স পেয়ার ইউনিট, মহাপরিচালক প্রশিক্ষণ, মহাপরিচালক কেন্দ্রীয় গোয়েন্দা, কর কমিশনার। দিস আর দ্য ইনকাম ট্যাক্স অথরিটি হায়েস্ট, এটাকে বলা হয় ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। এর আওতায় আছে হলো মেম্বার, তারপরে আছে হলো লার্জ ট্যাক্স পেয়ার ইউনিট, তারপরে আছে হলো প্রশিক্ষণ আছে, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল অথবা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আছে, কর কমিশনার আছে। তারপরে কর কমিশনারের পরের পজিশনটা হলো অতিরিক্ত কর কমিশনার। তারপরে হল অতিরিক্ত অ্যাডিশনাল কমিশনার অফ ট্যাক্স। এর পরের পজিশনটা জুনিয়র, এটা হলো সিনিয়র থেকে আর কি। এখানে কিছু ইয়ে আছে, মিক্স আপ আছে। এখানে মেম্বার, তারপরে হলো কমিশনার,
এই কমিশনারগুলোকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হয়, যেমন মহাপরিচালক, কেন্দ্রীয় মহাপরিচালক প্রশিক্ষণ, কর কমিশনার, এগুলো একই ডেজিগনেশন, কর কমিশনার থাকে। আর এই বোর্ডটার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডে একটা এই থাকে, এই বোর্ডে মেম্বার থাকে, ট্যাক্স মেম্বার। এখানে বিভিন্ন ধরনের মেম্বার আছে, ট্যাক্স মেম্বার, পলিসি মেম্বার, ট্যাক্স, হ্যাঁ, তো মেম্বার ওয়েবার এরকম আছে। আর এই বোর্ডের চেয়ারম্যান থাকে হলো এই আইআরডির সেক্রেটারি। আইআরডি হলো ইন্টারনাল রেভিনিউ ডিভিশন। ফাইন্যান্স মিনিস্ট্রিতে দুইটা ভাগ আছে, একটা হলো ফাইন্যান্স ডিভিশন আর একটা হলো ইন্টারনাল রেভিনিউ ডিভিশন। ইন্টারনাল রেভিনিউ ডিভিশনের যে সেক্রেটারি থাকে, সিনিয়র সেক্রেটারি, সে হলো এনবিআর এর চেয়ারম্যান থাকে, এনবিআর এর বোর্ডের চেয়ারম্যান থাকে। এই বোর্ডের চেয়ারম্যান, বোর্ড মানে হলো কম্বিনেশন অফ সাম পিপুল, আর বোর্ডের ওদেরকে মেম্বার বলা হয়। মেম্বারের পরে হলো কমিশনার, কমিশনারের পরে এই কমিশনার ডেজিগনেশন থেকে অনেক নাম আছে এখানে, মহাপরিচালক, কমিশনার আপিল, কমিশনার লার্জ লার্জ ট্যাক্স পেয়ার ইউনিট, অনেক কিছু। এই কমিশনারের পরে হলো, পরের ডেজিগনেশনটা হলো মানে ডাউনের ডাউনে আর কি, নিচের ডেজিগনেশন হলো অ্যাডিশনাল কমিশনার, তারপরে জয়েন্ট কমিশনার। এই অ্যাডিশনাল কমিশনারের অনেক ভাগ থাকতে পারে, অ্যাডিশনাল কমিশনার আর আপিলও থাকতে পারে, অতিরিক্ত মহাপরিচালক থাকতে পারে, এগুলো আছে আর কি। বাট র্যাঙ্কটা হলো অ্যাডিশনাল কমিশনার। জয়েন্ট কমিশনার, আপিল থাকতে পারে, পরিচালক প্রশিক্ষণ থাকতে পারে, ওর পরিচালক লেভেলে। উপকর কমিশনার, এদেরকে আমরা বলি হলো অ্যাসেসিং অফিসার হিসেবে আমরা জানি। এরা, এই ডিসিটিকে বলি হলো আমরা অ্যাসেসিং অফিসার। অ্যাসেসিং মানে কি, যারা হু কম্পিউট অ্যান্ড ইম্পোজ ট্যাক্স, এদেরকে বলা হয় হলো অ্যাসেসিং অফিসার, ডিসিটি। এদেরকে হেল্প করে অনেকেই আছে, যেমন হলো আহ, সহকারী কমিশনার, অ্যাডিশনাল সহকারী কমিশনার, ইন্সপেক্টর, ইন্সপেক্টর ট্যাক্স, এরা হলো এদেরকে হেল্প করে। স্যার একটা কোশ্চেন ছিল। যে করেন। সেটা হলো স্যার আমরা কি অ্যাপ্রোচটা ক্লাসের যে সেকশন বাই সেকশন যাব, না মোর রিয়েলিস্টিক অ্যাপ্রোচ হচ্ছে যে প্রশ্নের প্যাটার্ন ধরে ওইভাবে কিছু মানে করবেন, মানে কোন মেথডোলজি যাবেন স্যার? এখন কোশ্চেনের প্যাটার্নটা হলো, যেমন আপনাদেরকে প্রথমে ক্লাসে আমি এসে বলছি যে লাস্ট 15 or 10 কোশ্চেন যদি সলিউশন করা যায়, তাহলে ম্যাক্সিমামই কভার করা সম্ভব। বাট এখন যদি আমরা কোশ্চেন সলিউশন করি, তাহলে যেটা হবে যে অনেক জিনিসই আমাদের আলোচনার বাইরে চলে যাবে। শুধুমাত্র কোশ্চেনে কটা কোশ্চেন আমরা সলিউশন করতে পারবো, বেশি পারবো না ক্লাসে। ক্লাসের ফোকাস হলো যে আমরা যে জিনিসগুলো আলোচনা করতেছি, অল আর কোশ্চেন ফোকাস, বাট পার্টিকুলার কোনো কোশ্চেন সলিউশন করতেছি না। আমাদের ডিসকাশন শেষে কিংবা কোনো টপিক শেষে যদি ওই টপিক্সের কোনো কোশ্চেন আপনি পান, ইউ ক্যান সলভ ইট, এই এই ক্যাপাসিটিটা বিল্ড করে দেওয়া হচ্ছে। এখন ধরেন এক এক সময় কোশ্চেন আসে এক এক জায়গা থেকে। আমি যদি ধরেন কটা কোশ্চেন সলিউশন করতে পারবো একটা ক্লাসে, মানে ধরেন আমরা যে কটা ক্লাস আছে, 10টা কিংবা 8টা। শুধু তো কোশ্চেন সলিউশন করা ঠিক হবে না। তাহলে মানে এডুকেশনটা গ্যাপ পড়ে যাবে আপনাদের। আর সাজেস্টেড আনসার তো আমাদের আছে, প্রত্যেকটা কোশ্চেন যে বিগত সালে হয়েছে সেগুলো প্রত্যেকটা সাজেস্টেড আনসার আমাদের আইসিবিতে আছে, ওয়েবসাইটে আছে। আর আমরা যদি এখন আইনটা পড়িয়ে যাই, তাহলে সাজেস্টেড আনসারে অনেক সময় আমাদের ভুল থাকে, সেগুলোও কিন্তু আইডেন্টিফাই করা সম্ভব। আর যদি আমি আইন না পড়ি, তাহলে তো আমি ভুলই পড়ালেখা করবো।
দ্যাট ইজ ওয়াই আমাদেরকে আসলে আইনটা ফোকাস করে আইনটা পড়া দরকার। ওকে স্যার। বুঝতে পারছেন? যদি আপনি মনে করেন যে শুধু কোশ্চেন সলিউশন করবেন, তাহলে একেবারে অ্যাবসলিউটলি একটা রং কনসেপ্টে আগাবেন এবং আপনার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাবে। এখন আমি বলি যে আমি এটা কেন বললাম, আপনার কি আছে কোনো? ইয়েস, আমার এক্সপিরিয়েন্স আছে। আমার এক্সপিরিয়েন্স প্রায় 20 বছরের, কিংবা আরও বেশি। 20 বছর যাবত তো প্রায় পড়াই আমি আইসিবিতে, কারণ আমি নিজেও তো পড়ছি। 2004 সালে আমি পাশ করছি সিএ, ডিসেম্বর সেশনে। তো সেই হিসেবে ধরলে 22 থেকে 23 বছরের এক্সপিরিয়েন্স আছে আমার। আমার এক্সপিরিয়েন্স সেইস অ্যান্ড অলসো মাই টিচিং এক্সপিরিয়েন্স সেইস যে সাজেস্টেড আনসারটা আমাদের পড়তে হবে, বাট দ্যাট ইজ নট আওয়ার ফোকাস। ওখান থেকে কোশ্চেনটা মাথায় রেখে আমাদের আইনটা পড়তে হবে, এবং ইফ দ্যার ইজ এনি চেঞ্জেস ইন আওয়ার ল, ওটা আমাকে আপডেট করে নিতে হবে। আর যদি যে কথাটা আপনি বললেন, আমাদের দেখা যায় অনেক ক্ষেত্রে আমাদের ছাত্ররা বিশেষ করে ট্যাক্সে বেশি ফেল করে ফেলে। ট্যাক্সে ফেল করে, আর ফেল করে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টে সিনিয়র লেভেলে, কেস স্টাডিতে ফেল করে, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে ফেল করে। এটার গ্রসলি কারণই হলো ওই, যদি আপনি কোশ্চেন সলিউশন করতে থাকেন তাহলে আপনাকে অনেক সময় ব্যয় করতে হবে। এই আপনার আলটিমেটলি কোর্স কাভারেজ না হলে, মানে যেগুলো টপিকস আছে আমাদের ইয়ের ভিতরে, ওই সিলেবাসের ভিতরে, এখন একটা এক্সামিনার যে কোনো জায়গা থেকে কোশ্চেন দিতে পারে। আপনি তো বলতে পারবেন না যে এখান দিয়ে দিলেন কেন স্যার, আগের বছর তো এটা আসে নাই। এ তো বলা সম্ভব না। ইভেন আমাদের ক্ষেত্রে দেখা যায় যে আমরা যতই বলি, তারপরে দেখা যায় সিলেবাসের বাইরে থেকে কোশ্চেন চলে আসে। কি করবেন? তারপরে দেখা যায় যে এত বড় কোশ্চেন করে, ওটা আসলে এক্সাম হলে 100% মার্কস মানে আনসার করে আসা সম্ভব না। এগুলো নিয়ে আমাদের আলোচনাও আছে, কাজও করতেছে আমাদের, বাট স্টিল আমরা এই প্রবলেমগুলো সলভ করতে পারি নাই কিন্তু। এখন আমি যদি বলি, বলতে পারেন যে স্যার জানেন সলভ করতে পারতেছেন না কেন? সব কিছু সলভ করা সম্ভব না। কারণ হলো এটা তো আইসিবিতে যারা কাজ করে মোটামুটি ম্যাক্সিমামই হলো চ্যারিটেবল। ম্যাক্সিমাম মানে চ্যারিটেবলই হলো ইন প্রিন্সিপল। 2-4 পয়সা দিলে দেয়, না দিলে না দেয়, বাট দ্যাট ইজ নট কাউন্টেড বাই আওয়ার মেম্বার। যে টাইম ইনভেস্টমেন্ট করা হয় আর যেই কনসিডারেশনটা আসে, ওটা আসলে কেউই আমার মনে হয় না কাউন্ট করে। বুঝতে পারছেন আমি কি বলছি? আয়কর কর্তৃপক্ষের দায়িত্ব, কার্যাবলী এবং অধিক্ষেত্রটা এখানে বলা আছে, এটা আমাদের জানার বিষয় না খুব একটা। আমাদের এখানে একটা জিনিস আমরা দেখতে চাই, সেটা হলো অ্যাপিলেট ট্রাইব্যুনাল। অ্যাপিলেট ট্রাইব্যুনালটা কি সেটা আমাদের জানা দরকার। যেমন আমরা জানি যে এই যে অ্যাসেসিং অফিসার বললাম, এরা ট্যাক্স রিটার্ন সাবমিট করার পরে এরা ট্যাক্স অ্যাসেস করে, অ্যাসেস করার পরে সব অ্যাসেসমেন্ট অর্ডার তো আর এসএসসির মন মতো হয় না। অনেক ক্ষেত্রে তো অ্যাগ্রিভড হয়, ক্ষতিগ্রস্ত হয়। হুম, জাস্টিফিকেশন লাগে, জাস্টিস চায়। সেই ক্ষেত্রে আপিলের একটা প্রসেস আছে। আপিলটা দুই ধরনের হয়। একটা হলো উইদিন ট্যাক্স ডিপার্টমেন্ট, যেটা হলো উইদিন এনবিআর একটা আপিল হয়। এই উইদিন এনবিআর যে আপিলটা হয় সেটা হলো এনবিআর এর ভিতরেই যারা অ্যাসেস করে তারা না, অন্য একটা অথরিটি, তাদেরকে বলা হয় হলো অ্যাপিলেট। যেমন হলো অ্যাপিলেট জয়েন্ট কমিশনার, অ্যাপিলেট অ্যাডিশনাল জয়েন্ট কমিশনার, হ্যাঁ, তারপরে অ্যাপিলেট কমিশনার অফ ট্যাক্সেস আপিল, তারপরে হলো ট্রাইব্যুনাল, অ্যাপিলেট ট্রাইব্যুনাল। অল দিস উইদিন দ্য ট্যাক্স ডিপার্টমেন্ট। আর একটা যেটা বলছিলাম যে ট্যাক্স ডিপার্টমেন্টের বাইরেও আপিল করা যায়, সেটা হলো হাইকোর্টে আপিল করা যায়। বেসিক্যালি হাইকোর্টে আপিল করার ক্ষেত্রে গ্রাউন্ড লাগে হলো লিগ্যাল গ্রাউন্ড, যদি কোনো লিগ্যাল ইন্টারপ্রিটেশনের গ্যাপ থাকে, শুধুমাত্র ক্লারিক্যাল মিস্টেক, মিসআন্ডারস্ট্যান্ডিং, সেটার উপরে বেস করে হাইকোর্টে আপিল করা যায় না।
হাইকোর্টে আপিল করতে হলে লিগ্যাল গ্রাউন্ডে আপিল করতে হয়। ওখানে বলা আছে কি কি ক্ষেত্রে আপিল করা যাবে, আইনে বলা আছে। কোনো ক্লারিক্যাল মিস্টেক যদি হয়, সেটার জন্য আপিলে হাইকোর্টে যাওয়ার দরকার নেই, সেটা ট্যাক্স ডিপার্টমেন্টই এনাফ। তাহলে আমরা এখানে যে আলাপটা করলাম সেটার সামারি যদি আমি করি, যে এই ট্যাক্স ডিপার্টমেন্টের ক্ষেত্রে অ্যাসেসমেন্ট যে হয়, অ্যাসেসমেন্টের ক্ষেত্রে যদি কোনো এলসিসি ক্ষতিগ্রস্ত হয় ওর অ্যাগ্রিভড হয়, তাহলে তার আপিল করার একটা সুবিধা আছে, মানে সুযোগ আছে। আপিল মানে কি, সে বিচার চাইতে পারে যে আমাকে ইনসাফ করা হোক। এই ইনসাফ করার জন্য সে কোথায় যাবে? যদি কোনো ব্যক্তি হয়, ইন্ডিভিজুয়াল পার্সন যদি হয়, তাহলে সে আপিল করবে হলো জয়েন্ট কমিশনার আপিলের বরাবর। যদি কোনো কোম্পানি হয়, তাহলে সে আপিল করবে হলো অ্যাফিলিয়েট কমিশনার অফ ট্যাক্সেস আপিলের বরাবর আপিল করবে। আপিলের জন্য আলাদা ডিফারেন্ট প্রসেস আছে, ফর্ম আছে, হ্যাঁ, নিয়ম আছে। একটা নির্দিষ্ট সময় মধ্যে আপিল করতে হয়, নির্দিষ্ট ফর্ম আছে, ফর্ম ফিল আপ করতে হয়, গ্রাউন্ড বলতে হয়, তারপরে গ্রাউন্ডের ব্যাখ্যা করে দিতে হয় কি কি কারণে আপিল করতে চাচ্ছেন, কারণটা কি, কোন জায়গায় আপনি বেইনসাফি হয়েছে, অবিচার পাইছেন, সেটা বলে দিতে হয় আইনের রেফারেন্স দিয়ে। তাহলে দেখলাম যে এই আপিলটা করবে হলো জয়েন্ট কমিশনার অফ আপিল, তারপরে হলো কমিশনার অফ কমিশনার অফ ট্যাক্সেস আপিল। এখন কমিশনার অফ ট্যাক্সেস আপিলের কাছ থেকে আপনি ইনসাফ পাইলেন না, জাস্টিস পাইলেন না, তাহলে সেই ক্ষেত্রে আপনার আপিল করতে হবে হলো অ্যাপিলেট ট্যাক্সেস মানে ট্রাইব্যুনালে। হ্যাঁ, ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনালে আপিল করবেন। ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনাল এটা হলো হায়েস্ট অথরিটি উইথিন দ্য ট্যাক্স ডিপার্টমেন্ট। এখানে যদি আপিলের বিচার আপনি ইনসাফ না পান, তাহলে আপনাকে আপিল করতে হবে হলো হাইকোর্টে গিয়ে। তো এই ট্রাইব্যুনালটা, যে ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনালটার গঠন, এটা একটা প্রতিষ্ঠা কিভাবে হয়, স্ট্যাবলিশ কিভাবে করা হয়, সেটা নিয়ে এখানে একটা আলাপ আছে। এখানে কারা কারা হইতে পারবে সেখানে বলে দেওয়া আছে যে কারা কারা এখানে ই করতে পারবে। যেমন কর আপিল ট্রাইব্যুনালের প্রতিষ্ঠা। এই আইনের অধীনে ট্রাইব্যুনালের কার্যক্রম সম্পাদনের উদ্দেশ্যে সরকার, গভর্নমেন্ট, হ্যাঁ, একজন প্রেসিডেন্ট এবং প্রয়োজনীয় সংখ্যক সদস্য সমন্বয়ে একটা ট্রাইব্যুনাল গঠন করে দিবে। ট্রাইব্যুনাল গঠন করে দিবে, সেটা হলো কোনো ব্যক্তি ট্রাইব্যুনালের সদস্য হবে হিসাবে নিযুক্ত হইবে না যদি, হ্যাঁ, যদি কোনো ব্যক্তি ট্রাইব্যুনালের সদস্য হইতে পারবে না যদি সে নিম্নের যোগ্যতা না থাকে। যোগ্যতা কি? তিনি কোনো সময়ে বোর্ডের সদস্য হইয়া থাকেন বা বর্তমানে বোর্ডের সদস্যের দায়িত্ব আছেন। বোর্ড মানে হলো ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউয়ের, হ্যাঁ, বোর্ডের সদস্য যদি হয় তাহলে সে অ্যাপিলেট ট্রাইব্যুনালের সদস্য হতে পারবে। তিনি যদি জেলা জজ আছেন কিংবা ছিলেন, যদি কোনো জেলা জজ এখন আছেন অথবা জেলা জজ ছিলেন, রিটায়ার্ড করছেন, তাহলে সে অ্যাপিলেট ট্রাইব্যুনালের সদস্য হতে পারবে। তিনি ধারা 387-এর অধীনে কর আইনজীবী বা পেশাগত আয়কর আয়কর কার্যালয়ের ন্যূনতম 10 বছর, হ্যাঁ, 10 বছর অভিজ্ঞতা সম্পন্ন হন। মানে সেকশন 327-এ বলা আছে কর আইনজীবী হিসেবে কারা কারা কাজ করতে পারবে। সেই আইন অনুসারে কর আইনজীবী হিসেবে কাজ করার যদি 10 বছরের অভিজ্ঞতা থাকে কোনো কর আইনজীবীর, তাহলে সে অ্যাপিলেট ট্রাইব্যুনালের সদস্য হওয়ার যোগ্যতা অর্জন করবেন। হ্যাঁ, তিনি যদি পেশাগতভাবে আর্থিক এবং কর সংক্রান্ত আইনের খসড়া প্রণয়ন কার্যে বিশেষজ্ঞ এবং ন্যূনতম 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হয়। যেমন এখানে ট্রাইব্যুনালের মেম্বার হইতে পারে নাই, বাট ট্যাক্স ট্যাক্স ডিপার্টমেন্টে কাজ করছে, পেশাগত জীবনে সে 10 বছর এই খসড়া আইন এইগুলি প্রণয়নের অভিজ্ঞতা আছে, তাহলে সে ট্রাইব্যুনালের মেম্বার হওয়ার যোগ্যতা অর্জন করবে। সরকার ট্রাইব্যুনালের সদস্যের মধ্যে হইতে একজন সদস্যকে, যিনি বোর্ডের সদস্য ছিলেন, যেমন এই যে বোর্ডের সদস্য ছিলেন, তাকে প্রেসিডেন্ট নিয়োগ দিবে। মানে যেই সদস্যটা বোর্ডের সদস্য ছিল, এই ট্রাইব্যুনালের যে সদস্যটা বোর্ডের সদস্য ছিল, সেই হলো প্রেসিডেন্ট হবে। তাহলে আমরা দেখলাম যে গভর্নমেন্ট অ্যাপিলেট ট্রাইব্যুনাল নামে একটা ট্রাইব্যুনাল গঠন করে দিবে টাইম টু টাইম, যেটার মধ্যে থেকে
ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর যে বোর্ড আছে সেই বোর্ডের একজন মেম্বার থাকবে, সেটা বর্তমান মেম্বারও হতে পারে কিংবা রিটায়ার্ড মেম্বারও হতে পারে। জেলা জজ আসছেন কিংবা জেলা জজ ছিলেন এরকম একজন ব্যক্তি হতে হবে। কমিশনার হইয়া থাকেন, যদি তিনি কর কমিশনার হইয়া থাকেন কিংবা আগে ছিলেন কিংবা এখন আছেন, তাহলে সে হইতে পারে মেম্বার। ধারা 327 অনুসারে যে কর আইনজীবী যোগ্যতা আছে, সেই কর আইনজীবীর যোগ্যতা ফুলফিল করার পরে যদি কোনো কর আইনজীবী ট্যাক্স অফিসে 10 বছর পর্যন্ত কর আইনজীবী হিসেবে কাজ করে, 10 বছরের বেশি অভিজ্ঞতা থাকে, তাহলে সে ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনালের সদস্য হতে পারবে। এবং অ্যামাং দিস মেম্বার্স অ্যামাং দিস মেম্বার্স যিনি ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউয়ের সদস্য মেম্বার, তাকে সরকার প্রেসিডেন্ট হিসেবে এই ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিবেন। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনাল। যাদের কাজ হলো ট্যাক্স ডিপার্টমেন্টের ভিতরে যদি আপিল হয়, সেই আপিলেও যদি কোনো লোক অ্যাগ্রিভড হয়, তাহলে এই ট্রাইব্যুনালটা ওই অ্যাগ্রিভডগুলো সেটেল করবে। ইন কেস দে ক্যানট সেটেল দিস উইদিন দিস অ্যাপিলেট ট্রাইব্যুনাল, হ্যাঁ, যদি কোনো ব্যাখ্যার দরকার হয়, লিগাল ইন্টারপ্রিটেশন দরকার হয়, তাহলে অ্যাপিলেট ট্রাইব্যুনালের কোনো অর্ডারে যদি কেউ কোনো ক্ষতিগ্রস্ত হয় উইথ লিগাল গ্রাউন্ড, তাহলে সে হাইকোর্টের বরাবর আপিল করতে পারবে। চার্জ অফ ট্যাক্স, সেকশন 18। কোনো আয়বর্ষে কোনো ব্যক্তির মোট আয়ের ভিত্তিতে আয়কর ধার্য, আরোপ, পরিশোধ এবং সংগ্রহ করা হবে। মোট আয় কীভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা আমরা পরে পড়ব সেকশন 30-তে। টোটাল ইনকাম আমরা একটু পরে পড়ব, আজকেই হয়তো পড়ব যদি সম্ভব হয়। মোট আয় আসলে সেকশন 29-এ আছে, সেকশন 29-এ মোট আয় আছে। এখন তার মানে এই যে কর যে ধার্য করবে সেটা কোনো ব্যক্তির মোট আয়ের উপর ভিত্তি করে ধার্য করবে, পরিশোধও করতে হবে, সংগ্রহ করা হবে। এই আইনের বিধানাবলী সাপেক্ষে সংসদ কর্তৃক প্রণীত আইনের অধীনে কোনো কর বর্ষভিত্তিক নির্ধারিত হারে আয়কর আরোপ, পরিশোধ এবং সংগ্রহ করা হবে। এখন এই বছর তো সংসদ নাই, তাহলে এটা কি হবে? যদি সংসদ না থাকে তাহলে যে পাওয়ার আছে তারাই এটা করবে। তাহলে এইবার এইবার এটা কে করবে? আমরা দেখলাম যে কোনো ব্যক্তির মোট আয়ের উপর ভিত্তি করে কর আরোপ, পরিশোধ এবং সংগ্রহ করা হবে, এবং এটা করবে হলো প্রত্যেক বছরই এটার মোট আয়ের উপরে কি রেট নির্ধারণ হবে, কর এই যে কর বর্ষভিত্তিক হার, কর হার নির্ধারিত হবে, ধার্য হবে, আরোপ হবে এবং পরিশোধ এবং সংগ্রহ করা হবে। এই বছর যেহেতু সংসদ নাই, তাহলে এটা অর্ডারের মাধ্যমে হবে। আমরা দেখছি যে গত বছরে এটা হয়েছে হলো ফাইন্যান্স অ্যাক্টের মাধ্যমে,
আমরা দেখছি ফাইন্যান্স অ্যাক্ট 2024, বাট এই বছর আমরা যেটা দেখছি সেটা হলো ফাইন্যান্স অর্ডার। হ্যাঁ, যেহেতু পার্লামেন্ট নাই, পার্লামেন্ট না থাকলে রাষ্ট্রপতির অর্ডারে এটা হবে। সেটা হলো ফাইন্যান্স অর্ডার, অর্ডারের মাধ্যমে হবে। এই বছর হচ্ছে অর্ডারের মাধ্যমে। অর্ডার কিংবা অধ্যাদেশ বলা হয় আর কি, অধ্যাদেশের মাধ্যমে হয়েছে। তবে আয় বর্ষে ব্যতীত অন্য কোনো মেয়াদে অর্জিত আয়ের উপরও নির্ধারিত হারে কর ধার্য হারও পরিশোধ বা সংগ্রহ করা যাইবে। আয় বর্ষ ব্যতীতও যদি কোনো আয় থাকে, সেই আয়টাও ধার্য, আরোপ এবং সংগ্রহ করা যাবে। আমরা জানি যে ট্যাক্স আরোপ করা হয় হলো আয় বর্ষ অনুসারে, আদায় করা হয় কর বর্ষ অনুসারে। আয় বর্ষ এবং কর বর্ষ দুইটাই আমরা যখন সংজ্ঞা পড়ছি, সংজ্ঞায় আমরা আলাপ করছি যে কোনটাকে আয় বর্ষ বলে, কোনটাকে কর বর্ষ বলে। এই আইনের বিধানাবলী অনুযায়ী নিম্নবর্ণিত করাদি ধার্য, আরোপ, পরিশোধ এবং সংগ্রহ করা হইবে। এই আইনের বিধান অনুসারে, এই আইন অনুসারে আর কি, এই আইন অনুসারে নিম্নের করগুলো ধার্য করা যাবে, পরিশোধ করা যাবে, আরোপ করা যাবে, সংগ্রহ করা যাবে। কি কি? উৎসে কর, উৎসে কর কি সেটা আমরা জানি। অগ্রিম কর সেটা আদায় করা যাবে। ন্যূনতম কর এবং অন্য কোনো কর, এই চারটা লেভেলে আদায় করা যাবে। আগে এগুলো আলাদা আলাদা ছিল আগের আইনটাতে, এগুলো এখন ক্লারিফাই করে দিছে। চার ধরনের হবে: অগ্রিম কর, উৎসে কর, হুম, ন্যূনতম কর, অন্য যে কোনো কর, এইভাবে আদায় করা যাবে। সারচার্জ আদায় করা যাবে এই আইনের অধীনে এবং বিধানাবলী সাপেক্ষে সংসদ কর্তৃক প্রণীত সারচার্জ বা অন্য কোনো চার্জ আদায় করা যাবে। সারচার্জটা কি সেটা আমরা একটু আলাপ করে নিই।
যদি কোনো ব্যক্তির নিজ সম্পত্তি 4 কোটি টাকার উপরে থাকে বা 10 কোটি টাকার নিচে, সারচার্জের রেট হলো নেট ওর্থ বা নেট ওয়েলথ। যদি 4 কোটি টাকার নিচে থাকে তাহলে সারচার্জ হলো নীল, কোনো সারচার্জ দিতে হবে না। সারচার্জ মানে হলো অতিরিক্ত কর। সার্চ মানে হলো অতিরিক্ত কর। অতিরিক্ত করটা কি? ট্যাক্স আইন অনুসারে টোটাল ইনকামের উপরে ট্যাক্সের যে নির্ধারিত রেট, সেই রেট অনুসারে কর নির্ধারণ করার পরে যে করটা হবে, সেই করটাই হলো, সেই করের উপরে আবার অতিরিক্ত একটা রেট অ্যাপ্লাই করা হয় বেসড অন নেট ওয়েলথ অফ দ্য অ্যাসেসি। আমরা জানি যে কোম্পানির করদাতাকে সম্পত্তি একটা বিবরণী দিতে হয়। ট্যাক্স রিটার্নের সাথে একটা সম্পত্তির বিবরণী দিতে হয়। ওই সম্পত্তির বিবরণী অনুসারে যদি কারোর নেট ওয়েলথ 4 কোটি টাকার উপরে হয়, তাহলে তার ট্যাক্স লায়াবিলিটির উপরে, নেট ট্যাক্স পেয়াবিলিটির উপরে অতিরিক্ত আরও একটা ট্যাক্স দিতে হয়, সেটাকে বলা হয় সারচার্জ। এখন আমরা দেখলাম যে 4 কোটি টাকার নিচে যদি নেট সম্পত্তি হয় তাহলে তাকে সারচার্জ দিতে হয় না। বা 4 কোটি টাকার উপরে বা 10 কোটি টাকার যদি কম হয় তাহলে তাকে সারচার্জ দিতে হয়। অথবা ওর যদি মোর দেন ওয়ান কার হয়, একটার বেশি গাড়ি যদি তার নামে থাকে, অথবা যদি তার কোনো হাউস প্রপার্টি থাকে 8,000 স্কোয়ার ফিটের বেশি, 8,000 স্কোয়ার ফিটের বেশি যদি কোনো হাউস প্রপার্টি থাকে সিটি কর্পোরেশনের ভিতরে, পৌরসভায়, তাহলে তাকে সারচার্জ দিতে হবে হলো @10%, 10% অফ হিস ট্যাক্স লায়াবিলিটি। আর যদি তার সম্পত্তি 10 কোটি টাকার উপরে বা 20 কোটি টাকার কম, 10 কোটি টাকার উপরে বা 20 কোটি টাকার কম, তাহলে তাকে সারচার্জ দিতে হবে হলো 20%। What do you need? নেটওয়ার্থ যদি নেটওয়ার্থ যদি 20 কোটি টাকার উপরে হয় বাট 50 কোটি টাকার কম, তাহলে 30% অফ ট্যাক্স লায়াবিলিটি। 50 কোটি টাকার উপরে হইলে 35% অফ ট্যাক্স লায়াবিলিটি তাকে সার্চ হিসাবে দিতে হবে। এখন কিভাবে হয় আমরা দেখবো। এই ব্যক্তির যদি নেটওয়ার্থ 4 কোটি টাকার কম হয় তাহলে তাকে সারচার্জ দিতে হবে না। ধরে নিলাম ওর ট্যাক্স লায়াবিলিটি আসলো, টোটাল ট্যাক্স লায়াবিলিটি 3,57,500।
3,57,500 হলো তার ট্যাক্স লায়াবিলিটি। এর উপরে 10%। আর যদি তার ট্যাক্স লায়াবিলিটি এটা হলো সারচার্জ। ট্যাক্স লায়াবিলিটি ছিল 3,57,000 প্লাস সারচার্জ। সারচার্জটা কিভাবে আসছে? 3,57,500 মাল্টিপ্লাইড বাই 10%, যেহেতু তার আমরা ধরে নিলাম তার নেট অ্যাসেট হলো 4 লাখ টাকা, 4 কোটি টাকার উপরে বা 10 কোটি টাকার কম, তাহলে তার আসলে ট্যাক্স হবে হলো 3,57,500 প্লাস সারচার্জ, সব মিলিয়ে যেটা আসে। কত আর সুযোগ করলে
স্যার আপনাকে শোনা যাচ্ছে না? সরি, মিউট হয়ে কথা বলতেছি। আচ্ছা, সার্চ চার্জ তো বুঝতে পারছেন আপনারা নাকি? সার্চ চার্জের ক্ষেত্রে যেটা বুঝাইতেছিলাম আমি, যে এখানে দেখলাম যে আমরা ধরে নিচ্ছি যে ওর নেট ওয়েলথ 4 কোটি টাকার উপরে। এই কারণে তার ট্যাক্স রেট হয়েছে 10%। মানে সার্চ চার্জ রেট হচ্ছে 10% অন ট্যাক্স লায়াবিলিটি। যে ট্যাক্স লায়াবিলিটিটা আমরা এই যে উপরে পাইছি আর কি, এই যেখানে একটা মানে টোটাল ইনকামের উপরে যেভাবে আমরা ট্যাক্স ক্যালকুলেশন করি অ্যাজ ইউজুয়ালি, সেভাবে ট্যাক্স ক্যালকুলেশন করার পরে যে ট্যাক্সটা পেয়েবল হবে সেইটার উপরে আবার সার্চ চার্জ অ্যাপ্লাই করতে হবে বেসড অন হিজ নেট অ্যাসেট। ফার্স্ট কন্ডিশনের ক্ষেত্রে যদি 10 কোটি টাকার উপরে 4 কোটি টাকার উপরে হয়, অথবা তার নামে যদি দুইটা গাড়ি থাকে, অথবা তার যদি 8,000 স্কোয়ার ফিটের বেশি হাউস প্রপার্টি থাকে, তাহলে তাকে সার্চ চার্জ দিতে হবে কমপক্ষে 10% অফ হিজ ট্যাক্স লায়াবিলিটি। আর যদি তার নেট সম্পত্তি 10 কোটি টাকার উপরে হয় বাট 20 কোটি টাকার কম, তাহলে তাকে সার্চ চার্জ দিতে হবে হলো 20%। যদি 20 কোটি টাকার উপরে নেট অ্যাসেট হয় বাট 50 কোটি টাকার কম, তাহলে তাকে সার্চ চার্জ দিতে হবে হলো 30% অফ হিজ ট্যাক্স লায়াবিলিটি। আচ্ছা, আর যদি 50 কোটি টাকার উপরে নেট অ্যাসেট হয়, তাহলে তাকে সার্চ চার্জ দিতে হবে 35%। আর এই সার্চ চার্জটা ট্যাক্স লায়াবিলিটির সাথে যোগ করে যেটা আসে সেটাই হবে হলো টোটাল ট্যাক্স পেয়েবল, যেটা আমরা এই যেখানে একটা এক্সাম্পল দিয়ে দেখাই দিছি আর কি। যে জিনিসটা আমরা এখানে আলাপ করতেছিলাম পরে, সেটা হলো যে আহ, আমরা এখনো সেকশন 18ই পড়তেছি। সেকশন 18 আমরা আলোচনা করতেছি, শেষ হয় না এটা এখনো। সেকশন 18-এর সাবসেকশন 5-এ যেটা বলা আছে যে কিছু কিছু ক্ষেত্রে সপ্তম তফসিলে অংশ 7-এর সপ্তম তফসিল অনুসারে ট্যাক্স অ্যাসেসমেন্ট হবে। সেটা কি মূলধনী আয়ের ক্ষেত্রে, ডিভিডেন্ডের ক্ষেত্রে, এবং ওই যে লটারি, ক্রসওয়ার্ড, তারপরে যে গ্যামলিং যেগুলো কিছু আছে সেগুলোর ক্ষেত্রে ট্যাক্স লায়াবিলিটি ক্যালকুলেশন হবে হলো, ট্যাক্স রেট ক্যালকুলেশন হবে হলো সেকশন 7-এর সপ্তম তফসিল অনুসারে। এইটা আমরা এখন আলোচনা করব, সপ্তম তফসিল বিশেষ কর হার সেকশন 80-র রেফারেন্সে যেটা আছে সেটা নিয়ে।
Sir, again mute. Sir, we cannot hear you. In case of capital gain from capital market, আমরা জানি 10% for company. Capital gain up to 50 lakh exempted for individual. Any amount exceeding 50 lakh, tax at the rate of 15%. Capital gain up to 50 lakh exempted for individual. Any amount exceeding 50 lakh, ট্যাক্স দিতে হবে হলো 15% হারে। এটা হলো এখানে নাই, বাট এটা আছে আইনে। এই আইনের অধীনে মূলধনী আয় আমরা জানি মূলধনী আয় কিভাবে হয়। মূলধনী আয় তৈরি হয় হলো ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেট। ক্যাপিটাল অ্যাসেট বিক্রি করার মাধ্যমে যে গেইনটা হয় সেটা হলো মূলধনী আয়। মূলধনী আয় হতে হলে সেলিং প্রাইস শুড বি মোর দ্যান অ্যাকুইজিশন কস্ট। যে কোনো ক্যাপিটাল অ্যাসেটের ক্ষেত্রে ক্যাপিটাল অ্যাসেটের সংজ্ঞাটা আমরা জানি। হ্যাঁ, ক্যাপিটাল গেইন হবে হলো অনলি ইন কেস অফ ক্যাপিটাল গেইন সেলিং প্রাইস মাইনাস অ্যাকুইজিশন কস্ট। অলওয়েজ ক্যাপিটাল গেইন হতে হলে যে দামে কেনা হয়েছে তার থেকে বেশি দামে বিক্রি করতে হবে, আদারওয়াইজ দেয়ার উইল নট বি ক্যাপিটাল গেইন। এটা হলো ক্যাপিটাল গেইনের থাম্ব রুল। তাহলে ক্যাপিটাল গেইন হয় কই থেকে? দ্য ক্যাপিটাল গেইন অ্যারাইজ ফ্রম দ্য ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেট। এটা বুঝতে হবে। ক্যাপিটাল গেইন হবে হলো ফ্রম দ্য ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেট। ট্রান্সফারের সংজ্ঞাটা আমরা পড়ছি, আজকেই পড়লাম। আর ক্যাপিটাল গেইন হতে হলে অবশ্যই অ্যাকুইজিশন কস্ট সেলিং প্রাইসের থেকে, মানে সেলিং প্রাইস শুড বি গ্রেটার দেন অ্যাকুইজিশন কস্ট। এই এটা হলো ক্যাপিটাল গেইনের ইয়ে। এখন আমরা দেখি ওখানে কি আছে। তাহলে ক্যাপিটাল গেইন কিভাবে হয় সেটা আমরা দেখলাম। কোম্পানি কর্তৃক অর্জিত মূলধনী আয়ের উপরে 15% ট্যাক্স দিতে হবে। কোম্পানি যদি কোনো ক্যাপিটাল গেইন হয় তাহলে সে ট্যাক্স দিবে 15% হারে। স্ট্রেট ফরওয়ার্ড। কোম্পানি যদি ক্যাপিটাল মার্কেট থেকে কোনো গেইন করে, ক্যাপিটাল মার্কেট মানে বুঝুন তো, শেয়ার মার্কেট থেকে কেনা বেচা করে যদি কোনো গেইন হয় তাহলে তার ইনকামের উপরে ট্যাক্স দিবে 10%। আর কোম্পানি ব্যতীত অন্য করদাতার ক্ষেত্রে
কোম্পানি ব্যতীত অনেক করদাতা আছে, সেগুলোর ক্ষেত্রে কি হবে? যে ক্ষেত্রে মূলধনী সম্পত্তিটা অর্জন বা প্রাপ্তির অনধিক 5 বছরের আগেই বিক্রি হয়ে যাবে, সেক্ষেত্রে তার মোট আয়ের সাথে যোগ করে যে হারে ট্যাক্স আসে সে হারে ট্যাক্স দিতে হবে। আর যে ক্ষেত্রে মূলধনী সম্পত্তিটা অর্জনের বা প্রাপ্তির 5 বছর পরে বিক্রি করা হবে, সেই ক্ষেত্রে মূলধনী আয়ের উপরে ট্যাক্স দিবে হলো 15% হারে। তাহলে এখানে আমরা বুঝলাম যে মূলধনী সম্পত্তি যদি অর্জন কিংবা ক্রয়ের 5 বছরের মধ্যে বিক্রি করা হয় তাহলে ওটার আলাদা করা হবে না, জাস্ট টোটাল ইনকামের সাথে যোগ হয়ে যেভাবে ট্যাক্স হয় সেভাবেই ট্যাক্স হবে। আর একটা দেখলাম, যদি মূলধনী সম্পত্তিটা 5 বছর অর্জন অর্জন করার 5 বছরের পরে বিক্রি করা হয় তাহলে সেটা ট্যাক্স হবে হলো 15% হারে। কোম্পানি কর্তৃক অর্জিত লভ্যাংশের উপরে, যেটা লভ্যাংশ ডিভিডেন্ড, কোম্পানি কর্তৃক যদি কোনো লভ্যাংশ অর্জন হয় তাহলে তার উপরে ট্যাক্স হবে 20%। কোম্পানি ব্যতীত অন্যান্য করদাতার ক্ষেত্রে এরূপ লভ্যাংশ মোট আয়ের সাথে অন্তর্ভুক্ত হবে এবং মোট আয়ের উপরে নিয়মিত হারে ট্যাক্স হবে। হ্যাঁ। আর লটারি, শব্দজোট, গেম, অনলাইন গেম এরূপ কোনো ইনকাম থাকলে, যেগুলো ক্রসওয়ার্ড লটারির মাধ্যমে আসে, ট্যাক্স হবে হলো 25% হারে। এটাই হলো সপ্তম তফসিলে বক্তব্য। এটা আমরা উদাহরণ দেখি। ট্যাক্সেবল ইনকাম অফ মিস্টার তালহা ওয়াজ 25 লাখ টাকা, ইনক্লুডিং ক্যাপিটাল গেইন অফ টাকা 5 লাখ, which arisen by selling the assets after 5 years from the date of acquisition. If the gain arisen from the selling of capital asset within the 5 years from the acquisition, তাহলে কি হবে? টোটাল ইনকাম 25 লাখ মাইনাস ক্যাপিটাল গেইন 5 লাখ, 20 লাখ। যদি 5 বছরের পরে যে বিক্রি হয় তাহলে এই হারে হবে। এই টোটাল ইনকাম থেকে 5 লাখ টাকা আলাদা করতে হবে, কারণ হলো এই 5 লাখ টাকার উপরে ট্যাক্স রেট হলো 15%। ক্যালকুলেশনটা এরকম হবে, 20 লাখ যে হারে ট্যাক্স হয় এখনকার যে রেটটা আছে সেই রেট অনুসারে, তাহলে 2,82,000 টাকা, 2,82,500 টাকা ট্যাক্স আসবে। অ্যাজ ইউজুয়াল এই শিডিউল তার বোঝানোর কিছু নেই আপনাদের, আশা করি। ট্যাক্স লায়াবিলিটি আসলে 2,82,000 ফ্রম ইনকাম আদার দেন ক্যাপিটাল গেইন। তাহলে ক্যাপিটাল গেইন ট্যাক্স হবে হলো 5 লাখ টাকা, 15% সমান 75,000 টাকা। তাহলে টোটাল ট্যাক্স লায়াবিলিটি হবে হলো 2,82,500 প্লাস 75,000 সমান স্যার 50 লাখ পর্যন্ত এক্সাম্পটেড কোনটা? ক্যাপিটাল গেইন। ওটা তো শেয়ার মার্কেট থেকে আসে হইলে, এটা তো শেয়ার মার্কেট থেকে না, কিন্তু বলা নাই শেয়ার মার্কেট থেকে হয়েছে। ওকে স্যার।
আন্ডারস্ট্যান্ড? অ্যাজ ক্যাপিটাল গেইন ট্যাক্স। হ্যাঁ, capital gain after the like exempted for individual arising from the capital market. ঠিক আছে, ওটা ক্যাপিটাল মার্কেট থেকে হতে হবে। ক্যাপিটাল মার্কেট তো মানে বুঝছেন, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগাং স্টক এক্সচেঞ্জ থেকে শেয়ার সেল বাই করে যেটা। তাহলে এটা বুঝতে পারছেন এটা, যে যদি 5 বছরের পরে বিক্রি করে তাহলে 15%, আর যদি 5 বছরের ভিতরেই বিক্রি করে তাহলে এটা আর হবে না, বাদ যাবে না। if sold the capital asset তাহলে আর আলাদা করার দরকার নেই। অ্যাজ ইউজুয়াল 3 লাখ, 1 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, অ্যান্ড দেন এখানে হবে হলো 8 লাখ। কত হয় 8 লাখ 25% হলে? 2,12,000 না? 2,12,500। ক্যালকুলেটর নাই আমার কাছে, দেখেন ঠিক আছে নাকি। যোগ করেন এটা, এটা যোগ করেন আপনার একটু। কত আছে যোগ করলে এটা? চার লাখ 7,500 স্যার। হুম, 4,07,500। এটা হবে হলো ট্যাক্স পেয়েবল। ডিফারেন্সটা বুঝতে পারছেন তো না? এই, তাহলে আজকের মতো আলোচনা এখানে শেষ করে দিব। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন আমাকে। আজকে যা আলাপ করলাম, কিংবা যদি কোনো আলোচনা করার আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আলোচনা কন্টিনিউ করব, আদারওয়াইজ ক্লোজ করে দেব। ঠিক আছে। কোনো কিছু জিজ্ঞাসা করার আছে? সো ফার উই ডিসকাস টুডে। আপনাদের আমি জানি না, পার্টিসিপেশন খুব কম, পুর। এটা কি রাত হয়ে যাওয়ার কারণে, না ছাত্রদের পড়ালেখা না করলেও চলবে ক্লাসে?
অ্যাটেন্ডেন্স একটু বেশি হলে ভালো, আর ক্লাসে রেসপন্সিভ হলে আরো ভালো। রেসপন্সিভ না হলে পরে আর মজা পাওয়া যায় না। ওকে। স্যার 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 ট্রেজারি বন্ড কি স্যার সিকিউরিটিজ না স্যার? হ্যাঁ, ট্রেজারি বন্ড সিকিউরিটিজ ওই যে আজকে সংজ্ঞা পড়াইলাম, স্যার, সিকিউরিটিজ। এটা তো স্যার আমরা ওই যে সেভিংস সার্টিফিকেট মতো ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে রিবেট নিতে পারবো? হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি স্যার সেভিংস সার্টিফিকেটের মতো কি রিবেট নিতে পারবো? রিবেট মানে ইনভেস্টমেন্ট রিবেট। জি স্যার। হ্যাঁ, ইয়েস। থ্যাংক ইউ স্যার। সর্বোচ্চ 5 লাখ টাকা। জি স্যার। ঠিক আছে, ওটা পড়াবো আমরা, 6 শিডিউলে পড়াবো এটা ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ।